ভবানীপুর কেন্দ্রে এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। 294টা যে বিধানসভা কেন্দ্র আমাদের, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই ভবানীপুর কেন্দ্র। আমরা জানি, কারণ শ্রীজীব বিশ্বাসের একদিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর অন্যদিকে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো এই হাই ভোল্টেজ ম্যাচ কেমন হতে চলেছে সে নিয়েই কথা বলবো শ্রীজীব বিশ্বাসের সঙ্গে। বাড়ছে না খরচ, বাড়ছে গলায় দেনার জাল। শ্রীজীব তাকে দাও, সাড়া দাও, ফেরাও এবার হাল। বাংলা বাঁচো। এই মুহূর্তে আমি রয়েছি 294টা বিধানসভা কেন্দ্রের সব থেকে হেভিওয়েট যে বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সঙ্গে। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যেমন বললাম যে 294টা বিধানসভা কেন্দ্রের সব থেকে বেশি হেভিওয়েট কেন্দ্র এটা। আপনার একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা। এরকম হেভিওয়েট কেন্দ্রে লড়াই করতে কিরকম, মানে কতটা মনের জোর দরকার পড়ছে? আলাদা করে মনের জোর লাগে না। আপনি যদি সারা বছর সুন্দরবনে থাকেন, বাঘের সাথে লড়াই করতে আপনি জীবনে শিখে যাবেন। ভবানীপুর কেন্দ্রে রাজনীতি করাটা এমনিতেই আর 5টা কেন্দ্রের থেকে একটু কঠিন। তার কারণ এখানে একটা বিস্তীর্ণ জায়গা, সারা বছর 163(2) ধারা রেখে রাজনৈতিক কর্ম, মানুষের জীবনযাত্রাকে রেস্ট্রিক্ট করা হয়। সাইকেল, বাইক, হাঁটা চলা, গাড়ি নিয়ে যেতে দেওয়া হয় না অধিকাংশ সময়। রাজনৈতিক প্রচার, মিটিং, মিছিল অনেকগুলো পাড়া রাস্তায় করতে দেওয়া হয় না। এর সাথে বাকি সমস্যাগুলো হয়তো অন্য কেন্দ্রের মতোই, তৃণমূলের সিন্ডিকেট, তোলাবাজ, দালালদের অত্যাচার। কিন্তু ভবানীপুরের রাজনীতিটা কঠিনভাবে করতে করতে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে অভ্যস্ত। লড়াই যদি সেভাবে বলেন, আমার দুজন প্রার্থীর জন্য আমার মনে হচ্ছে না হেভিওয়েটের লড়াই। সমস্যাটা হেভিওয়েট, তার কারণ এই কেন্দ্রের মানুষ সেভাবে মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে পেয়েও যেভাবে বঞ্চিত। নির্বাচন ভবানীপুরের সমস্যাকে কেন্দ্র করেই হবে। 50 কোটি টাকা, 1-2 কোটি নয়, 50 কোটি টাকা সংখ্যাটা লিখতে গেলে আমাদের অনেককে কিন্তু ভেবে লিখতে হবে কত করে সুন্দর হবে। টাকাটা পাওয়া গেল খাটের তলা থেকে। 7টা-8টা কুকুর রাখার জন্য একটা ফ্ল্যাট কিনেছে কলকাতার বালিগঞ্জে 1 কোটি 1.5 কোটি টাকা। আমি বলছি চেতলা আলিপুর অঞ্চলে এমন বহু ঘর আছে যে গোটা খাটটাই তার একটা সংসারের ঘর। একদিকে মমতা ব্যানার্জি, তিনি ক্ষমতায় আসার পরেই, মানে 2011-তে উনি বলেছিলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করেন, আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটা ফৌজদারি মামলা আছে, আইনজীবী হিসেবে আমার থেকে বেশি আপনি জানেন। তো সেক্ষেত্রে একদিকে গুন্ডা কন্ট্রোল করেন এবং ফৌজদারি মামলা রয়েছে আর কি, এরকম দুজন প্রার্থী, আর আপনি আইনজীবী। এটা কি চোর পুলিশের লড়াই বলবো আমরা? দেখুন, এখনকার রাজনীতি, মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরের রাজনীতি, সাধারণভাবে যদি আপনি দেখেন, অপরাধমূলক কাজের সাথে যুক্ত চোর, জোচ্চোর, লুটেরা, এরাই রাজনৈতিক ক্ষমতার শীর্ষে। আপনি যদি বলেন যে রাজনীতিতে খারাপ লোক কি পশ্চিমবাংলায় নতুন আমদানি হয়েছে, আমি বলবো হয়তো আগেও ছিল, 72 সালেও ছিল, 60-এর দশকেও ছিল। প্রশ্নটা হচ্ছে তাদের রাজনৈতিক ক্ষমতা কতটা হাতে ছিল। এখন যদি সরাসরি দেখেন, সোনা পাপ্পুকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তার মানে এই সোনা পাপ্পুদের মতো লোকেরা কতটা ক্ষমতাসীন হয়ে গেছে, কতটা পাওয়ারফুল হয়ে গেছে, সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বেই বোঝা যায়। বিজেপি বা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া যারা হেভিওয়েট টাকা পয়সাওয়ালা নেতারা, তারা এর থেকে ব্যতিক্রমী রাজনীতি পশ্চিমবাংলায় দিতে পারেনি মানুষকে। তারাও এক অর্থে যদি দেখেন তাদের ট্রেন্ড পলিটিক্সে, তারাও কিন্তু ওই একটু গরম গরম ক্রিমিনাল নিয়ে পাশে চলা, সঙ্গে পুলিশ সিকিউরিটি নিয়ে চলা, রাকেশ সিংকে প্রার্থী করা হয়েছে। এই ধরনের কালচার পলিটিক্সে আমদানি করা হয়েছে। ওই জন্যই আমরা বলি যে আসলে তৃণমূলের নেতারা অন্য কনসেপ্টে নয়, তৃণমূলের যারা বিজেপির যারা নেতা পশ্চিমবাংলায়, তারা আসলে কয়েনের এপিটোপিটের মতো। যেদিন যেখানে সুবিধা হবে জামা বদল করে চলে যাবে, এতে খুব একটা অসুবিধা হয় না, কারণ কালচারটা ওদের দুটো পার্টির সেম। পাড়ার জমি তাদের হাতে নিশ্চুপে চলে যায়। আয় বাড়ছে না খরচ, বাড়ছে গলায় দেনার জাল। শ্রীজীব ডাকে দাও, সাড়া দাও, ফেরাও এবার। তো সেক্ষেত্রে এই ভবানীপুর অঞ্চলটা মমতা ব্যানার্জি নিজেই বারবার করে বলেছেন যে মিনি ভারতবর্ষ।
তো এই মিনি ভারতবর্ষের শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি আমরা জানি। তো আপনি শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে তাদের কাছে কতটা পৌঁছতে পারছেন এবং ভাইব কি বুঝছেন? দেখুন, মিনি ভারতবর্ষ এই অর্থে বলা হয়, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বিধায়ক হওয়ার আগে থেকেই ভবানীপুরে দুটো বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এক, ভবানীপুর মানে সেই অর্থে উচ্চবিত্ত শিক্ষিত সমাজে এগিয়ে থাকা মানুষের বসবাস, বহু বছর ধরে, বহু জেনারেশন ধরে বসবাস। সাথে পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটি, বিহার থেকে আসা লোক, উড়িষ্যা থেকে আসা লোক, আপনার খিদিরপুরের দিকে যান একটু মুসলমান শ্রেণী বেশি, খ্রিস্টান কমিউনিটি আছে, পার্সি আছে। এত বড় একটা এতগুলো মানুষের বসবাসকে কেন্দ্র করেই ভবানীপুর কেন্দ্র। কিন্তু ভবানীপুর কেন্দ্র আর একটা বৈশিষ্ট্য নিজের চোখেও দেখেছি এবং ফ্যাকচুয়ালিও কারেক্ট। ভবানীপুরে শহরের এই কেন্দ্রের সব থেকে বড় লোকেরা থাকে কলকাতার। আবার কলকাতা শহরের সবচেয়ে গরিব অংশের মানুষ ভবানীপুর কেন্দ্রে থাকে। একটা বিস্তীর্ণ অর্থনৈতিক ইনইকুয়ালিটি যদি বলেন, তাহলে এই ভবানীপুর কেন্দ্রেই আপনি লক্ষ্য করতে পারবেন। কিন্তু ঘটনাচক্রে নির্বাচনে সেই ইস্যু উঠে আসছে না। নির্বাচনের ইস্যু হয়ে আসছে শুভেন্দুর ওজন কত, শুভেন্দু কি খায়, মমতার চটিটা পরে কতক্ষণ থাকেন, মমতা ব্যানার্জি 40 কিলোমিটার হেলিকপ্টারে যাচ্ছেন, হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, 294টা কেন্দ্রে উনি প্রার্থী কি প্রার্থী নয়, নাকি নরেন্দ্র মোদী প্রার্থী। এই সামগ্রিক সব বিষয়ে যদি লক্ষ্য করেন, ভবানীপুরের সমস্যা এগুলো কিন্তু উঠে আসছে না। এটাই আমাদের চ্যালেঞ্জ। নির্বাচনে ফলাফল যাই হোক, নির্বাচনের নির্ণয় শক্তি হওয়া উচিত মানুষের সমস্যা। আমরা ইভিএম এ মানুষের সমস্যাকে ফিরিয়ে আনবো, ভেদাভেদিকে নয়। আর একটা কথা যোগ করে দিই, ভবানীপুরের মাটিতে কিন্তু সেরকম ভেদাভেদি নেই, ভেদাভেদিটাকে আনা হচ্ছে ইভিএম। গরিব মানুষ কলকাতা শহরে যেভাবে দিন খাওয়া মানুষ যেভাবে দিন কাটাচ্ছে, যেভাবে মধ্যবিত্ত মানুষ ভবানীপুর চেষ্টা ছেড়ে কলকাতার অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছেন। পাড়াগুলো দেখবেন একটু রাত্রির পর থেকে মধ্যবিত্ত পাড়া বাড়ি অঞ্চলগুলো শুনশান হয়ে যাচ্ছে। চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, তাদের বাড়ির সামনে অচেনা অজানা লোক একটার পর একটা। এই যে আপনি অর্থনৈতিক বৈষম্যের কথা বললেন, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে হলফনামা মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেই 2021-এ জমা দিয়েছিলেন, সেই তুলনায় সম্পত্তির পরিমাণ 2026-এ ওনাদের কমে গেছে। তো এরকম তুলনামূলকভাবে গরিব প্রার্থী আপনার বিরুদ্ধে দুজন, মমতা ব্যানার্জি আর। আপনি বিশ্বাস করেন এরা সবকিছু জীবনে সত্যি কথা বলে, আর একটা হলফনামা তো সত্যি কথা বলবে। আর এদের ধরতে গেলে যে আধিকারিকদের ধরতে হবে, আপনি বেরিয়ে ভবানীপুরে ক্যামেরা নিয়ে ঘুরুন। নির্বাচনের সর্বোচ্চ খরচ একটা প্রার্থী ভবানীপুরে করতে পারতো 40 লক্ষ টাকা। আপনার মনে হয় এই 40 লক্ষ টাকা ক্যাম্পেইন করেছে তৃণমূল আর বিজেপি আলাদা আলাদা করে? ঘুরে দেখুন। তো এদের কাছ থেকে আসা আর আপনার প্রশ্ন, এগুলো কোনো আজকের আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আজকের রাজনীতিতে এই প্রশ্ন সেই অর্থে ওরা যুক্তিহীন করে দিয়েছে। তো আপনি যখন বেরোচ্ছেন, মিছিল করছেন, ক্যাম্পেইন করছেন, কেমন বুঝছেন? মানুষের সাড়া কেমন? ভবানীপুরের মানুষ কি চাইছেন? 5 বছর আগেও আমরা নির্বাচনে কাজ করেছি। 2019 থেকে 2024 পরপর প্রত্যেকটা নির্বাচনে মানুষের অভিজ্ঞতার সঙ্গে রাজনীতি করার অভিজ্ঞতা এবং 2026-এর অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। দেখুন, এটা বলতে কিন্তু আমার গলা কাঁপবে না যে ভবানীপুরের মানুষ কিন্তু এবারে রেসপন্সে তাদের বঞ্চনার কথা অনেক বেশি জানিয়েছে। সেটা ইভিএম এ পরিণত করা, সেটাকে ভোট বাক্সে পরিণত করা, এটা আমাদের রাজনৈতিক কর্তব্য। রেসপন্স যদি আপনি এক অর্থে বলেন, সত্যি এবারে রেসপন্স কিন্তু 19, 21 বা 24-এর নির্বাচনের মতো রেসপন্স নয়, অনেক 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 বেশি বাড়তি। তো আপনি এরকম একটা ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছেন, আপনি বলছেন, তো আপনি যখন নিজে বুঝতে পারছেন যে এরকম একটা পজিটিভ রেসপন্স, নিশ্চয়ই মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী ওনারাও বুঝতে মানুষের পারছেন। দরজায় দরজায় পৌঁছচ্ছে না, আপনার বুঝতে ভুল হচ্ছে। আজকে বোধহয় মমতা ব্যানার্জি শুরু করেছেন, কালকে একটা কর্মী সভা করেছেন। ওরা মানুষের দরজায় পৌঁছচ্ছে না। আমরা এখন অব্দি 20,000 পরিবারে দরজায় কড়া নেড়ে পৌঁছেছি। রেসপন্সটা তাই আমরা অনেক বেশি কাছাকাছি জানি। এবার আপনি বলবেন যে তাহলে কি ওরা প্রচার করছেন না? ওদের প্রচারে আপনি হোর্ডিং এ ওদের দেখতে পাবেন, ওদের আপনি সমস্ত দেওয়াল দখল করে দেওয়ালে দেখতে পাবেন, কিন্তু বাড়ি বাড়ি প্রচার, লোকের সাথে দেখা করে কথা বলে লিফলেট কাগজ দিয়ে প্রচার, আমাদের থেকে কেউ এগিয়ে থাকতে পারবে না।
তো এই যে বাড়ি বাড়ি প্রচার করছেন, মানুষ একটা পজিটিভ রেসপন্স দিচ্ছেন, এই মানুষগুলো কি মনে হচ্ছে যে বুথ অব্দি গিয়ে ইভিএম এর বোতামটা কি টিপতে পারবেন? মানুষকে বিশ্বাস করা, ভরসা করা ছাড়া রাজনীতিতে ভোটে আপনার না, কোনো আমি option ওটা আছে? বলছি না, আমাদের কাছে কারণ নেই। আমি বলছি ওনারা কি পারবেন, মানে সেই সুযোগটা কি পাবেন, আমি এইটা জিজ্ঞেস করছি। পশ্চিমবাংলার নির্বাচনের অভিজ্ঞতা সেভাবে খুব একটা ভালো নয়। নির্বাচন কমিশন পরপর একটা একটা করে নির্বাচনে যে প্রতিশ্রুতি, যে প্রত্যাশা মানুষ রেখেছে তাদের প্রতি, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে মানুষ সেভাবে ডিপ্রেসড। সে আপনি পঞ্চায়েতে বলুন, বিধানসভায় বলুন, লোকসভায় বলুন। কিন্তু এটা ছাড়া ভারতবর্ষে মানে ভোটারদের কাছে কোনো অপশন নেই। আমাদের কেন্দ্রের মানুষ কেন, সব জায়গার মানুষই নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে মানুষকে, এটা ভাবনা প্রত্যাশা ছাড়া আপনার আমার জনগণের কাছে খুব একটা কিছু আশা করার নেই। মধ্যবিত্ত পাড়া বাড়ি বাজারগুলো শুনশান হয়ে যাচ্ছে, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, তাদের বাড়ির সামনে অচেনা অজানা লোক একটার পর একটা ঘুরে বেড়াচ্ছে। পুলিশহীন একটা রাষ্ট্রীয় প্রতিরোধ, প্রতিবাদ এগুলো হবেই, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে দায়িত্বটা কার। দায়িত্ব পালন করলে মানুষ হবে। প্রশ্নটা আপনার সেই অর্থে জ্ঞানেশ কুমারকে করা উচিত ছিল। আপনি তাহলে, আপনাকে যেটা করা উচিত সেটা করি, যে প্রতিরোধের জন্য কি ব্যবস্থা করছেন? দেখুন, প্রতিরোধ তো অন্য জিনিস। প্রতিরোধ মানে একটা ভোটের দিন কি ধরনের গন্ডগোল হয়, কেউ বুথ লুট করার চেষ্টা করে, কেউ বুথ লুট না করে ফলস ভোটার এনে ছাপ্পা ভোটের চেষ্টা করে, কেউ ভোটের লাইনে ভোটারদের ভয় দেখায় কিংবা নানা প্রলোভনে দেখায়। তার প্রতিরোধ প্রতিবাদ হবেই, কিন্তু আপনাকে নির্বাচনের যে জায়গাটায় আপনার মানে ভোট হচ্ছে সেটাকে আপনাকে সিকিউর করার দায়িত্ব তো নির্বাচন কমিশনে। আমরা আজ নয়, আমরা 2-3 বছর আগে থেকে বলে এসেছি কলকাতার ডেড অ্যাবসেন্ট ভোটার 38,000 নামও দিয়েছিলাম, কিন্তু সংখ্যাটা আরো কম বেশি হতে পারতো। ডিলিট করো, এসআইআর করতে লাগতো না তার জন্য। অর্থাৎ সাধারণ মানুষকে ভোটাধিকারের জায়গায় তোমার পরিষ্কার দরজা খুলে রাখতে হবে। তা যদি নির্বাচন কমিশন না পারে, আমাদের প্রতিরোধ দিয়ে সেটা কোনো নির্বাচনের রাজনৈতিক দলের প্রতিরোধ দিয়ে হবে না। তুমি দেখবে সর্বভারতীয় সভাপতি কংগ্রেসের উনি একটা ডাটা দিয়েছেন, একই ছবিতে একই না মানুষের ছবি বিভিন্ন স্টেটে তার নামে ভোটার লিস্টে নাম আছে। তাহলে এগুলো তো আর প্রতিরোধের জায়গায় গেলে শুধু হবে না, একটা দায়িত্বপূর্ণ ইলেকশন কমিশনের দায়িত্ব আছে। ঠিকই তো। সে মানে একেবারে শেষ প্রশ্ন, আপনার হাতে সময়ও নেই বলছেন, যে আমরা 21-এ একটা অঘটন দেখেছিলাম, ঠিক একই, এই মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, যদিও সেখানে মীনাক্ষী মুখার্জি ছিলেন, তো কিন্তু একটা অঘটন দেখেছিলাম যে মমতা ব্যানার্জি হেরে গিয়েছিলেন এবং হেরে গিয়ে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারে কি আশা করছেন, এখান থেকে কি হতে চলেছে? এবারও অঘটন ঘটবে, তবে এবারে দুটো অঘটন একসাথে একই দিনে হবে, এটাও আপনাকে বলে রাখলাম। সেই দুটো অঘটন কি একটু জানতে চাইবো। অঘটন দুটোই হতে পারে। আপনি ভবানীপুর কেন্দ্রকে হাই ভোল্টেজ বলছেন কেন? ভবানীপুরকে যে কারণে আপনি হাই ভোল্টেজ বলছেন, আমরা বলি না, সেই কারণেই দুটো অঘটন ঘটবে। আচ্ছা, অর্থাৎ আমরা এটা আশা করতে পারি যে ভবানীপুর কেন্দ্রটা বামেদের হাতে যাচ্ছে? বলতে পারেন। মানুষ যদি সুস্থভাবে অভিজ্ঞতার ভিত্তিতে ভোটদান করেন, ভবানীপুরের অনুন্নয়ন এবারে ভোটের ইস্যু। হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে তৈরি করুন।